প্রাচীনকাল থেকেই বৃহত্তর বাংলা, আজকের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, উড়িষ্যা ও আসাম ছিল ভারতীয় উপমহাদেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। বাংলার ক্ষেতের অফুরন্ত ফসল এবং তাঁতিদের হাতে বোনা কাপড়ের লোভ, যুগ যুগ ধরে দেশ বিদেশের বণিকরা এই কারণে ছুটে এসেছে এই দেশে। ষোড়শ শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপীয় বণিকদের আনাগোনা শুরু হয় এই বাংলায়। ইউরোপীয়দের মধ্যে সমুদ্রপথে পর্তুগিজরাই প্রথম বাংলায় তথা ভারতীয় উপমহাদেশে এসে পৌঁছায়। এর সাথে সাথে বাংলা সহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য কুঠি নির্মাণ করে। মুঘল সম্রাট আকবরের অনুমতি বলে হুগলিতে তারা পর্তুগিজ বন্দর নগরী পত্তন করেছিল। সপ্তদশ শতকের শুরুর দিকে হুগলি ছিল বাংলার অন্যতম প্রধান এক নহর, কিন্তু সময়ের স্রোতে দৃশ্যপট বদলায়। সপ্তদশ শতকের শেষ ভাগে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কারণে পর্তুগিজদের প্রভাব কমতে থাকে, আর সেই শূন্যস্থান দখল করে ইংরেজ এবং ওলন্দাজরা। কিন্তু এখনো একটু খোঁজ করলেই হুগলির পর্তুগিজ ঔপনিবেশিক ইতিহাসের সন্ধান পাওয়া যায়। হয়তো কোনো একটি এলাকার নাম, অথবা কোনো একটি পদবি, বা হয়তো কোনো একটি খাবারের স্মৃতি, কোনো ধ্বংসস্তূপের পাঁচিলের পুরনো ইটে, বা কোনো পুরনো গির্জার ছায়াচ্ছন্ন আলিন্দে এখনো ঘুমিয়ে আছে পর্তুগিজদের স্মৃতি। আজকের এই পর্বে আমরা খুঁজে বার করব সেই হারিয়ে যাওয়া ইতিহাস, বাংলার বুকে রয়ে যাওয়া পর্তুগিজদের বিস্মৃত অতীত। যদি এই গল্প আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি লাইক করে উৎসাহিত করবেন, কমেন্টে আপনাদের মতামত লিখতে ভুলবেন না। আর ভবিষ্যতে আরও এই ধরনের কাহিনী পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সময়টা 1500 শতকের শুরুর দিক। পৃথিবীর মানচিত্র তখনও ভালো করে আঁকা হয়ে ওঠেনি। আমেরিকা নামে যে দুটি গোটা মহাদেশ আছে মানুষ তখনও জানে না। 1415 সালের আগস্ট মাসে রাজা প্রথম জনের নেতৃত্বে পর্তুগালের সেনা অতর্কিত আক্রমণ করে জয় করে নিল জিব্রাল্টার প্রণালীর মুখে মরক্কোর সিউত্তা। এর আগে বহুদিন ধরে সিউত্তা ছিল আফ্রিকার একাধিক মুসলমান ক্ষমতার অধীনে। এই মুসলমান ক্ষমতাগুলি সিউত্তার ভৌগোলিক অবস্থানের সুবিধা নিয়ে স্পেন এবং পর্তুগালের উপকূল অঞ্চলের সমুদ্রে যথেচ্ছ জলদস্যুতা চালাত। পর্তুগালের সিউত্তা আক্রমণের মূল কারণ ছিল এই জলদস্যুদের বিতাড়িত করে ভূমধ্যসাগরের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করা। এই যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন যুবরাজ হেনরি, যাকে পরে সারা দুনিয়া চিনেছিল হেনরি দ্য নেভিগেটর নামে। সিউত্তার এই জয় তার মনে নতুন দেশ আবিষ্কারের নেশা ধরিয়ে দেয়। ইউরোপের ভৌগোলিকরা তখন মনে করতেন আফ্রিকার উপকূল গিয়ে ঠেকেছে সরাসরি দক্ষিণ গোলার্ধে। এশিয়ায় তখন অটোমান তুর্কি, ইরানে সাফাভিদ, উত্তর পশ্চিম ভারতে মুঘল, দক্ষিণ ভারতে বিজয়নগর এবং আরও পূর্বে চীনের মিং এবং কুইং, জাভার মাতারাম ইত্যাদি প্রধান রাজশক্তিগুলি কার্যকর ছিল। এশিয়ার দেশগুলির সঙ্গে তখন ইউরোপের বাণিজ্য চলত পারস্য উপসাগর হয়ে স্থলপথে অটোমান রাজ্যের মধ্যে দিয়ে ভূমধ্যসাগরের নানা প্রান্তে। এই বাণিজ্য পথে বহু কাল ধরে একচেটিয়া রাজত্ব ছিল আরব বণিকদের। ইউরোপের বাজারে তখন গোলমরিচ ও অন্যান্য মশলার দারুণ চাহিদা। কেবল রান্নার জন্যই নয়, খাদ্য সংরক্ষণ, ওষুধপত্র তৈরি ও ধর্মীয় কারণেও প্রচুর পরিমাণ মশলার প্রয়োজন হতো। আরব বণিকরা দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারতের উপকূল থেকে মশলা নিয়ে এসে মহার্ঘ মূল্যে বিক্রি করত
ইতালির ভেনিসীয় বণিকদের কাছে, আর আলেকজান্দ্রিয়া বা বর্তমানের ইজিপ্ট এবং সিরিয়া থেকে ভেনিসীয় বণিকদের হাত ধরে এই সমস্ত মশলা চলে যেত ইউরোপের বাজারে। বলা বাহুল্য, পর্তুগিজরা এই মশলার সিনে এন্ট্রি নেওয়ার আগে পর্যন্ত এই ইজিপসীয় এবং ভেনিসীয় বণিকদের হাতেই ছিল ইউরোপীয় মশলার বাজারের যুগ্ম মনোপলি। পর্তুগাল দেশটার অবস্থা তখন একেবারেই ভালো নয়। আর্থসামাজিক দিক থেকে দেখলে পর্তুগালকে সেই সময়ে ইউরোপের বেশ গরিব দেশ বললেই অত্যুক্তি করা হয় না। লিসবন তখন ইউরোপের বাকি শক্তিগুলির ধারে কাছেও আসে না, কিন্তু কেবলমাত্র একটি ভিশনারি আইডিয়ার কারণে তারা পরবর্তী শতাব্দীতে ইউরোপের বাজারে হয়ে উঠবে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। আর সেই আইডিয়াটা হলো সমুদ্রপথে ভারতের সঙ্গে যোগাযোগের রাস্তার সন্ধান করা এবং তার সাথে সাথে এই পথে নিজেদের আধিপত্য কায়েম করা। আইডিয়াটি চিত্তাকর্ষক হলেও সেই পথে অনেক বাধা ছিল। একে তো সমুদ্রপথের সুলুক সন্ধান তখন ইউরোপীয়দের কাছে সম্পূর্ণ অজানা, উপরন্ত দেশের ক্যাথলিক চার্চের এতে প্রবল আপত্তি ছিল, কারণ রাজশক্তি যদি সমুদ্রযাত্রার উদ্দেশ্যে টাকা পয়সা খরচ করতে শুরু করে, তাতে ক্যাথলিক চার্চের বহুল প্রচলিত ফ্ল্যাট আর্থ থিওরি বা চ্যাপ্টা পৃথিবীর যে থিওরি, সেটা মাঠে মারা যাবে। কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে কেবলমাত্র অসীম সাহসকে সম্বল করে বিশ্বজয়ের স্বপ্ন দেখলেন হেনরি। সিউক্তার সাফল্যের পর তিনি পর্তুগালের স্যাগারেত নামক শহরে নৌবিদ্যা নিয়ে গবেষণার এক প্রতিষ্ঠান স্থাপন করেন। অচিরেই যুবরাজ হেনরির নৌ গবেষণা কেন্দ্রে তৈরি হলো নতুন ধরনের এক জাহাজ, ক্যারাভেল। অপেক্ষাকৃত হালকা, 2 বা 3টি পালওয়ালা দ্রুতগামী জাহাজ। আর এই জাহাজে চেপে পর্তুগিজ অভিযাত্রীরা আটলান্টিকের মাঝে আবিষ্কার করতে লাগলো একের পর এক নতুন দ্বীপপুঞ্জ। ক্রমে 1500 শতকের মাঝামাঝি নাগাদ পর্তুগিজ নাবিকরা প্রথমে পশ্চিম আফ্রিকার কেপ বোসাদার, পরে কেপ বোসাদার পেরিয়ে কেপ ভের্দে দ্বীপপুঞ্জ পর্যন্ত পৌঁছে গেল। আফ্রিকার মাটিতে তৈরি হলো প্রথম ইউরোপিয়ান কলোনি, যেখান থেকে যথেচ্ছভাবে দাস ব্যবসা চলতে লাগলো। 1486 সালে বিখ্যাত পর্তুগিজ অভিযাত্রী বার্থেলোমিউ দিয়াজ আফ্রিকার পশ্চিম উপকূল ধরে প্রথমে পৌঁছলেন আফ্রিকার দক্ষিণতম প্রান্ত কেপ অফ গুড হোপ বা আজকের দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। এর কিছুদিনের মধ্যেই 1492 সালে ভারতের সন্ধানে ঘুরতে ঘুরতে কলম্বাস আবিষ্কার করে ফেললেন আমেরিকা মহাদেশ। যদিও সেটা যে আসলে আমেরিকা মহাদেশ তা কেউ জানত না, সকলের ধারণা ছিল ওটাই ভারত। কিন্তু লিসবনের গুপ্তচরদের সংগ্রহ করে আনা ভারতের বাণিজ্য ও সমুদ্রপথ সম্পর্কে তথ্যের সঙ্গে কলম্বাসের আবিষ্কার করা নতুন তথ্য মিলছে না। ফলে সকলের মনে দেখা দিল বিভ্রান্তি। এইভাবে কেটে গেল আরো 5টা বছর। অবশেষে 1497 সালে পর্তুগালের রাজা ম্যানুয়েলের নির্দেশে ভাস্কো দা গামার ভারত যাত্রার প্রস্তুতি শুরু হলো। তৈরি হলো সাও গ্যাব্রিয়াল, সাও রাফায়েল, সাও মিগুয়েল নামে 3টি উন্নত জাহাজ। লিসবনের সবচেয়ে অভিজ্ঞ নাবিকদের এই অভিযানে নিয়োগ করা হলো। মাত্র 3টি ক্যারাভেল ও একটি সাপ্লাই জাহাজ নিয়ে সাও গ্যাব্রিয়াল জাহাজে চেপে 1497 সালের 8ই জুলাই ভারতবর্ষের উদ্দেশ্যে ভেসে পড়লেন ভাস্কো দা গামা। পশ্চিম আফ্রিকার উপকূল ধরে গোটা মহাদেশটিকে প্রদক্ষিণ করে 5 মাস পরে তিনি পৌঁছলেন কেপ অফ গুড হোপে, যেখান থেকে গতবার বার্থেলোমিউ দিয়াজের জাহাজ ফিরে গেছিল। সেখান থেকে আরও 3 মাসের মধ্যে মোজাম্বিক এবং সেখান থেকে কেনিয়ার মোসাম্বা বন্দর। এরপর মোসাম্বা থেকে তিনি গেলেন মালিন্দি বন্দরে। সেখানে ফাইনাল যাত্রার প্রস্তুতিতে
কেটে গেল আরো 2 মাস। এপ্রিল মাসের শুরুতে ভাস্কো দা গামার দীর্ঘ প্রতীক্ষার অবসানের বার্তা নিয়ে এলো আরব সাগরের মৌসুমী বায়ু। মালেন্দি বন্দর থেকে এক গুজরাটি নাবিক আব্দুর মজিদের সাহায্য নিয়ে মৌসুমী বায়ুর গতিকে কাজে লাগিয়ে যাত্রা শুরুর 316 দিন পর 1498 খ্রিস্টাব্দের 20 মে ভাস্কো দা গামার আর্মাডা ফ্লিট অবশেষে পশ্চিম ভারতের মালাবার উপকূলের কালিকটে এসে পৌঁছায়। ভাস্কো দা গামা কালিকটে পৌঁছানোর পর সেখানকার স্থানীয় রাজাদের সঙ্গে দেখা করে পর্তুগালের সম্রাটের পক্ষ থেকে সম্মান প্রদর্শন করলেন। তিনি রাজার জন্য বেশ কিছু উপহার নিয়ে এসেছিলেন, যার মধ্যে ছিল কিছু কাপড় ও পোশাক, 6খানা টুপি, কিছু প্রবাল, 6টি হাত ধোয়ার বেসিন, 1 পেটি চিনি, 2 পিপে তেল, 2 পিপে মধু। কিন্তু সমস্যা হলো উপহারগুলি দেখে রাজদরবারের লোকেরা হেসেই খুন এবং ভাস্কো দা গামাকে জানিয়ে দেওয়া হলো যে এই মামুলি উপহার রাজাকে দেওয়ার উপযুক্ত নয়। শুধু তাই নয়, তাকে আরো জানানো হলো যে আরবের সাধারণ গরিব সওদাগররা এর চেয়েও ঢের সম্মানজনক উপহার নিয়ে রাজার সঙ্গে দেখা করতে আসে। ভাস্কো দা গামা জিজ্ঞেস করলেন, কি সেই সম্মানজনক উপহার? উত্তরে জানা গেল সে উপহার আর কিছুই নয়, সোনা। এইখান থেকে তারা শুরু করে সোনা কেনার তোড়জোড়। ইতিমধ্যে ভাস্কো দা গামার লোকজনকে সরে যেতে হলো কালিকট থেকে কোচিনে। এখানে তারা প্রচুর পরিমাণে মালাবার উপকূলের মশলা জাহাজ ভর্তি করল। কিন্তু আরবের বাজারে পৌঁছে জানা গেল যে সেখানে মালাবারের মশলার কোনো চাহিদা নেই। অতএব সোনা সংগ্রহের জন্য তাদের অন্য আরেকটি অপশন বাছতে হলো, তা হলো ভারতীয় কাপড়, যা সেই সময় সারা বিশ্বের কাছে চাহিদার বস্তু ছিল। গুজরাট থেকে সেই কাপড় কিনে সেই কাপড়ের বদলে সোনা নিয়ে আসা হলো। আর তখনই তারা জানতে পারল গুজরাট ছাড়াও ভারতের আরেক জায়গায় অনেক সস্তায় খুব উচ্চমানের কাপড় পাওয়া যায়। সে দেশের নাম বাংলা, বা তাদের ভাষায় বেঙ্গালা। সেবার দেশে ফিরে যাওয়ার সময় ভাস্কো দা গামা জাহাজ ভর্তি করে নিয়ে গেলেন বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য, যার মধ্যে মালাবার উপকূলের মশলাই ছিল প্রধান। এইসব মশলা ইউরোপে বিক্রি করে অভিযানের মোট খরচের 60 গুণ অর্থ উপার্জন করল পর্তুগাল সরকার। নতুন উদ্যমে শুরু হলো ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলির সাথে ব্যবসা বাণিজ্যের তোড়জোড়। 1503 সালে ভারতে এলেন আলফান্সো দে আলবুকার্ক। তিনি কোচির রাজাকে যুদ্ধে সাহায্য করে কোচিতে দুর্গ বানানোর অনুমতি পেলেন। তৈরি হলো ফোর্ট এমানুয়েল, বা চলতি ভাষায় ফোর্ট কোচি। কুইলন বা বর্তমান কোল্লামের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হলো পর্তুগিজদের। ধীরে ধীরে উপনিবেশ তৈরি হলো ভারতের গোটা পশ্চিম উপকূল এবং দক্ষিণ পূর্ব উপকূল জুড়ে। আগেই বলেছি, বাংলা থেকে আসা সুতি ও সিল্ক মাসলিনের কথা ভাস্কো দা গামার কানে পৌঁছেছিল কালিকটে থাকাকালে। 1499 সালে তিনি দেশে ফিরে জানিয়েছিলেন, দ্য কান্ট্রি কুড এক্সপোর্ট কোয়ান্টিটিজ অফ হুইট অ্যান্ড ভেরি ভ্যালুয়েবল কটন গুডস, ক্লোথস হুইচ সেল অন দ্য স্পট ফর 22 shillings and fetch 90 shillings in কালিকট। অর্থাৎ যে কাপড় বাংলাতে 22 শিলিং এ বিক্রি হয়, সেই কাপড়ই কালিকটে 90 শিলিং এ বিক্রি হয়। আলবুকার্কো বারবার পর্তুগিজ সরকারকে বাংলায় বাণিজ্যের বিপুল সম্ভাবনার কথা লিখে পাঠান, কিন্তু পর্তুগিজরা তখন ব্যর্থ ছিল এশিয়ার সামুদ্রিক বাণিজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জন করার জন্য। 1517 সালে পর্তুগিজরা প্রথম বাংলার সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য সচেষ্ট হয়। বাংলায় তখন হোসেন শাহী বংশের শাসন চলছে।
তখন বাংলার রাজধানী বর্তমান মালদার গৌড়। গঙ্গা নদীর দুটি শাখার একটি মুর্শিদাবাদ থেকে পূর্বমুখী হয়ে প্রথমে ব্রহ্মপুত্র এবং পরে মেঘনার সঙ্গে মিশে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই মোহনার কাছে ছিল বন্দর চট্টগ্রাম বা চিট্টাগং। গঙ্গার আরেকটি শাখা মুর্শিদাবাদ থেকে দক্ষিণমুখী হয়ে দুটি ভাগে বিভক্ত হয়েছিল। একটি শাখার নাম সরস্বতী এবং অন্যটি ভাগীরথী বা আদি গঙ্গা। পরে আবার এই দুটি শাখা একত্রিত হয়ে আরও অনেক শাখা নদীর সাথে মিশে সুন্দরবনের কাছে সমুদ্রে মিশত। এই সরস্বতী নদীর ওপর ছিল বাংলার আরেক বন্দর সপ্তগ্রাম বা সাতগা। ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রাম হয়ে গৌড় যাওয়া ছিল অপেক্ষাকৃত অনেক সহজ এবং তখনকার প্রধান পথ। তাই চট্টগ্রাম হয়ে ওঠে তখনকার বাংলার অন্যতম প্রধান একটি বন্দর। গৌড় যাওয়ার অন্য পথটি ছিল সপ্তগ্রাম হয়ে, যা ছিল অপেক্ষাকৃত ছোট অভ্যন্তরীণ নদী বন্দর। বাংলার সাথে পর্তুগিজ বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে প্রথম সংগঠিত অভিযান হয় 1517 সালে, কিন্তু নানা কারণে এই অভিযান শেষ পর্যন্ত বাংলায় পৌঁছতে পারেনি। এর ঠিক বছরখানেকের মধ্যেই মালদ্বীপ থেকে বাংলায় পাঠানো হয় জোয়াও দে সেলভিরাকে। মালদ্বীপ থেকে বাংলায় যাওয়ার সময় সেলভিরা একটি ঘটনা ঘটান, যেটি পরে তার অভিযানের ভাগ্যকে আমূল বদলে দেয়। দুটি দেশীয় পণ্যবাহী জাহাজ বাণিজ্য করতে যাচ্ছিল বাংলা থেকে গুজরাট। সেলভিরা জাহাজ দুটিকে আটক করে পাঠিয়ে দেন পর্তুগিজ অধ্যুষিত কালিকটে এবং জাহাজ দুটির চালকদের নিজেদের জাহাজে তুলে নিয়ে যাত্রা করেন চট্টগ্রাম। আটক করা জাহাজের চালকরা সেলভিরাকে চট্টগ্রামের মুসলমান শাসকদের হাঁড়ির খবর সরবরাহ করে তার বিশ্বাস অর্জন করে, কিন্তু চট্টগ্রাম পৌঁছানো মাত্র গোপনে বাংলার গভর্নরকে গোটা ঘটনাটা জানিয়ে দেয়। বাংলার গভর্নর পত্রপাঠ ডাঙা থেকে সেলভিরার জাহাজকে তাক করে কামান দাগতে শুরু করলে সেলভিরা কোনো মতে পালিয়ে বাঁচেন। বাংলায় পর্তুগিজদের দ্বিতীয় অভিযানও এইভাবে ব্যর্থ হয়। এরপর প্রায় প্রতি বছর একটি করে পর্তুগিজ জাহাজ বাংলায় পাঠানো শুরু হয়, কিন্তু কোনোটি বাংলার সাথে সুষ্ঠু বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়নি। এর কিছুদিন পরেই বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট বদল হতে শুরু করে। 1536 সালে মুঘল সাম্রাজ্যের অধীনে বিহারের শাসনকর্তা শের শাহ সুরি বাংলা আক্রমণ করেন। শের শাহের বিশাল বাহিনীকে তার সৈন্যদল কোনো মতেই যে আটকাতে পারবে না, একথা মাহমুদ শাহ জানতেন। অসহায় নবাব বাধ্য হয়ে গোয়ার পর্তুগিজ গভর্নরের কাছে দূত পাঠিয়ে যুদ্ধে সাহায্য প্রার্থনা করলেন। তার বদলে পর্তুগিজদের চট্টগ্রাম এবং সপ্তগ্রামের দুর্গ ও বাণিজ্য কুঠি বানানোর অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। পর্তুগিজ বাহিনী যুদ্ধে আফগানদের যথেষ্ট ক্ষতিসাধন করে, কিন্তু শেষ পর্যন্ত শের শাহ সুরি বিপুল সেনাবাহিনী নিয়ে গৌড়ে প্রবেশ করেন এবং মাহমুদ শাহের কাছ থেকে 13 লক্ষ স্বর্ণমুদ্রা আদায় করে বিহারে ফিরে যান। প্রতিশ্রুতি অনুযায়ী মাহমুদ শাহ পর্তুগিজদের চট্টগ্রাম এবং সপ্তগ্রামে ফ্যাক্টরি বা বাণিজ্য কুঠি বানানোর অনুমতি দেন। এছাড়া এই দুই স্থানের কাস্টম হাউসের দায়িত্ব এবং প্রভূত পরিমাণে জমি জায়গা পর্তুগিজদের দান করেন। এইভাবে বাংলাতে প্রথমবার পর্তুগিজ আধিপত্য স্থাপন হয়। আজ থেকে 400 বছর আগে আনারস ফলটা পর্তুগিজরাই বাংলায় এনেছিল। আমরা আনারস বললেও পর্তুগিজ ভাষায় উচ্চারিত অবশ্য আনানাস। শুধু কি আনারস, গোল আলু, টমেটো, ঢেঁড়স, কাজু বাদাম, কামরাঙা, এমনকি পেয়ারাও ওই পর্তুগিজরাই বাংলায় এনে চাষাবাদ শুরু করে। এছাড়া আলফানসো নামের এক জাতের সুস্বাদু আম আছে। এই আমটিও পর্তুগিজরাই ভারতে আনে। অবশ্য আমরা এই সমস্ত জিনিস আমাদের বলতেই বেশি অভ্যস্ত,
কিন্তু ইতিহাস বলে যে চাবি, বালতি, পেরেক, তামা, গির্জা বিশপ, বোতল, স্পঞ্জ, আতা, বারান্দা এসব পর্তুগিজ শব্দ। বাঙালি তামাক খাওয়া শিখেছে পর্তুগিজদের থেকে। শুধু তামাকই নয়, যে ছানা ছাড়া মিষ্টি করা যায় না সেই ছানা তৈরির প্রক্রিয়াটিও পর্তুগিজদের বলে ঐতিহাসিকদের ধারণা। মুঘল আমলে ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ার ভারতবর্ষে এসেছিলেন। তিনি লিখেছিলেন, বাঙালির সঙ্গে মিশে পর্তুগিজরা নানা রকম সুস্বাদু মিষ্টান্ন তৈরি করেছে সেকালে। বাংলায় যে পর্তুগিজদের এত অবদান, তারাই আবার বাংলা জুড়ে ফিরিঙ্গি জলদস্যু হিসেবে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বাংলার প্রথম বইটিও ছেপেছিল পর্তুগিজরা। যাই হোক, 2 দশকের চেষ্টার পরে 1537 সালে অবশেষে পর্তুগিজরা বাংলার বুকে শক্ত মাটি পায়। এরপর ধীরে ধীরে সপ্তগ্রামের ব্যবসা বাণিজ্য পুরোপুরিভাবে পর্তুগিজদের নিয়ন্ত্রণে চলে যায়। বাংলায় উৎপন্ন পণ্যের বিপণনের জন্য 16 শতাব্দীর বাংলার 2টো সমৃদ্ধশালী বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল, বাংলার পূর্বের চট্টগ্রাম আর পশ্চিমের সপ্তগ্রাম। সরস্বতী নদীর পাশে সপ্তগ্রাম ছিল একটি সরগরম গঞ্জ। রেশম, কার্পাস, গালা, চিনি, সুতোর কাপড়, চালের আড়ত কি নেই সেখানে। চট্টগ্রামও অনুরূপ পণ্যে সমৃদ্ধশালী ছিল। পণ্যলোভী পর্তুগিজরা প্রথমে ঘাঁটি গেড়েছিল চট্টগ্রামে, তারপর সপ্তগ্রামে। চট্টগ্রাম হচ্ছে তাদের কাছে পোর্ট গ্র্যান্ডি অর্থাৎ বড় স্বর্গ, এবং সপ্তগ্রাম হচ্ছে পোর্ট পিকালো অর্থাৎ ছোট স্বর্গ। বাংলার রাজধানী ছিল গৌড়, যা অচিরেই অধিকার করে নেবে মুঘলরা, এবং এর থেকে আরও প্রায় 4 দশক পরে মুঘল সম্রাট আকবরের ফরমানের বলে পর্তুগিজরা হুগলিতে স্থাপন করে এক নগরী। 1580 খ্রিস্টাব্দে মুঘল বাদশাহ আকবর পর্তুগিজদের হুগলি নদীর পাড়ে বসতি স্থাপনের সনদ প্রদান করেন। পর্তুগিজরা তাদের বসতিকে বলতো পোর্টো পিকুইনো। অবশ্য বর্তমানে এই জায়গাটি ব্যান্ডেল নামে পরিচিত। জায়গাটি 16 শতকের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। বাংলার পণ্য ছিল সস্তা, পর্তুগিজ বাণিকরা সেই পণ্য কিনে এশিয়ার পূর্বের বন্দরে চড়া দামে বিক্রি করত। প্রথম কেবল বর্ষাকালেই তারা বাংলায় ব্যবসা করত। বর্ষা শেষ হলে তারা গোয়ায় চলে যেত, কারণ গোয়া ছিল তাদের কাছে স্থায়ী ঘাঁটি। পরে অবশ্য পর্তুগিজরা বাংলায় স্থায়ীভাবে বসতি গড়ে তোলে, এবং এখানেই গড়ে তোলে বাংলার প্রথম গির্জা, ব্যাসিলিকা অব দ্য হোলি রোসারি, যা বর্তমানে জনপ্রিয় ব্যান্ডেল চার্চ নামে। কিন্তু হুগলি বা ব্যান্ডেল চার্চের গল্প আজকে থাক, সে গল্প অন্য একটা পর্বে হবে। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।